সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা এই সিটেট বাংলা প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চন নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো আজকের যে কোয়েশ্চন পেপার আপনারা দেখতে পাচ্ছেন, তো আজকের সেই কোয়েশ্চন পেপারটা হচ্ছে আমাদের এই যে 7 ফেব্রুয়ারি 2026 7 ফেব্রুয়ারি 2026-এ আমাদের যে এক্সামটা হয়ে গিয়েছিল, তো সেই যে এক্সাম, এই এক্সামের পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে আজকে আমরা এবারে ডিসকাস করতে চলছি। ঠিক আছে, পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো এই ল্যাঙ্গুয়েজ 2-তে যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা দেখব। তো তার আগে আমরা ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন ডিসকাস করেছি, আপনারা দেখে নেবেন। তো দেখুন, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, শিশুর মধ্যে তার মাতৃভাষার বিকাশ বা উন্নয়নকে সাধারণভাবে শিশুটির কি হিসাবে মনে করা হয়? শিশুর মধ্যে তার মাতৃভাষার যদি বিকাশ বা উন্নয়ন সাধারণভাবে বিকাশ হয়, সাধারণভাবে যে শিশুর মধ্যে তার মাতৃভাষার বিকাশ হয় বা উন্নয়ন হয়, এটাকে আমরা কি বলি? মানে অটোমেটিক্যালি যেটা হয়, তো অটোমেটিক্যালি যেটা হয় এটাকে আমরা কি বলি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলি না? স্বয়ংক্রিয়ভাবে যেটা মাতৃভাষার বিকাশ তার মধ্যে হয়, স্বাভাবিকভাবে হয়, সাধারণভাবে হয়, এটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4। একজন সক্রিয় শ্রোতা অবিলম্বে বুঝতে পারে যে, একজন অ্যাক্টিভ লিসেনার সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে বক্তা কি বলার চেষ্টা করছে, বক্তা কি বলতে চাইছে, অপর ব্যক্তি কি বলছে, বক্তা যা বলছে তার পিছনে যুক্তি কি। তো অ্যাক্টিভ লিসেনার বক্তা যা বলছে তার পিছনে যুক্তি কি, এটা কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পারে। ক্লিয়ার স্যার? তো এবার দেখব পরবর্তী প্রশ্ন, ক্লাসে কবিতা শেখাতে গিয়ে শিক্ষিকা প্রথমে কবিতাটি পড়লেন। একজন শিক্ষিকা, তিনি ক্লাসে কবিতা শেখাতে যাচ্ছেন, কবিতা শেখাতে গিয়ে তিনি প্রথমে কবিতাটা পড়লেন, তারপর শিক্ষার্থীদের দলগত কার্যে বা গ্রুপ ওয়ার্কে নিযুক্ত করলেন। একটি দল কবিতাটির ভারবস্তু লিখল, অন্য দল কবিতার প্রধান চরিত্রটিকে বর্ণনা করার জন্য চিত্র অঙ্কন করলো, এরপরেও একটি দল কবিতার সারসংক্ষেপ লিখল। এই যে অ্যাক্টিভিটি, এটাকে কি বলা হবে? প্রথমে তিনি কি করলেন? কবিতাটা পড়লেন, তারপর তিনি একদিকে দলগত কাজ দিলেন, একদিকে কবিতার ভারবস্তু বা থিম লিখতে দিলেন, অন্য দলকে আপনি দিলেন, আরও কিছু ছাত্রদের দিলেন যে তোমরা এই কবিতার চরিত্রটা বর্ণনা করে দাও, অর্থাৎ তোমরা রোল প্লে করো। আরও কিছু দলকে দিলেন যে তোমরা এই কবিতার সামারি লিখো। এই যে অ্যাক্টিভিটি বা এই যে কার্যপ্রণালী, এটাকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চন নম্বর 123, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধুমাত্র শ্রেণীকক্ষে সমস্ত শিক্ষার্থীকে জড়িত কার না ভাই, প্যাডাগজির ভাষায় অনলি শুধুমাত্র যখন দেখবেন কাটবেন। মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা, মূল্যায়ন মানে পরীক্ষা, তো পরীক্ষার জন্য আমরা প্রস্তুত করতে সময় পড়াই না। শিক্ষার্থীদের বিক্ষেপীকরণ মানে ডিস্ট্রাক্টিং দ্য লার্নার, না আমরা বিক্ষেপীকরণ করি না। তো এটাও ক্যান্সার, কারেক্ট আনসার অপশন নাম্বার 2। দ্বিতীয় ভাষার শ্রেণীকক্ষগুলি সাধারণত বিভিন্ন ভাষায় সঙ্গমস্থল। দ্বিতীয় ভাষার শ্রেণীকক্ষগুলি সাধারণত বিভিন্ন ভাষার সঙ্গমস্থল। সেখানে শিক্ষকদের ভূমিকা হয়ে থাকে তাদের শিক্ষার্থীদের। অর্থাৎ এখানে কি বলেছে আবার দেখি, দ্বিতীয় ভাষায় যে শ্রেণীকক্ষগুলো হয় এগুলো সাধারণত বিভিন্ন ভাষার সঙ্গমস্থল, মানে এখানে বিভিন্ন ভাষার মিলমিশ থাকে। দ্বিতীয় ভাষার ক্লাসে আমরা বিভিন্ন ভাষা শেখাতে পারি। সেখানে এজ এ শিক্ষকের ভূমিকা হিসাবে একজন শিক্ষার্থীরা কি করতে পারে? কাঙ্ক্ষিত দক্ষতা বিকাশের জন্য একটি স্বচ্ছন্দ পরিবেশ প্রদান করা, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া, বড়িয়া বাদ ভাই, এটা কারেক্ট আনসার হতে পারে। টেক্সটের সারসংক্ষেপ প্রদান করা, শুধুমাত্র সারসংক্ষেপ প্রদান করলেও হয় না, যথেষ্ট পরিমাণে নোটস প্রদান করা, আমরা কখনো ছাত্রদেরকে নোটস প্রোভাইড করি না। পাঠ্যক্রম সম্পূর্ণ করার জন্য নানাবিধ কার্যের ওয়ার্কশিট প্রদান করা, শুধুমাত্র ওয়ার্কশিট প্রদান করে সিলেবাস কমপ্লিট করলাম কিন্তু ছাত্ররা কিছু বুঝলো না, তো সেই পড়াশোনার কোনো মানে হয় না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 1। কাঙ্ক্ষিত দক্ষতা বিকাশের জন্য, কাঙ্ক্ষিত মানে আমি যে দক্ষতাটা বিকাশ করতে চাইছি, এই দক্ষতাটা যদি বিকাশ হয়ে যায় তাতেই তো আমার বেস্ট, যে আমি যেভাবেই পারি না কেন। তো তার জন্য আমাকে একটা পরিবেশ তৈরি করতে হবে বা এই পরিবেশটা প্রদান করতে হবে। ক্রিয়েট এ ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট টু বিল্ড দিস। ক্লিয়ার? শিক্ষার্থীরা ক্রিয়াপদের বিভিন্ন রূপ, সংযোজক, পুরোসর্গ এবং বিশেষণগুলির নির্ভুলভাবে ব্যবহার করতে পারছে কিনা না
তা দেখার জন্য আপনি একটা টেস্ট আইটেম বা পরীক্ষণ উপাদান তৈরি করলেন। এই পরীক্ষণটা কি নামে পরিচিত বা এই অ্যাপ্রোচটাকে আমরা কি বলবো? শিক্ষার্থীরা যে ক্রিয়াপদ মানে টেন্স, তারপর কানেক্টর, তারপর প্রিপোজিশন, তারপর অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এইগুলো তারা ঠিকঠাকভাবে বুঝতে পারছে কিনা না, তো সেটার জন্য আপনি একটা এক্সামের মতো একটা টেস্ট আইটেম বা একটা পরীক্ষা করার জন্য আপনি ব্যবস্থা করলেন যে ছাত্ররা ঠিকঠাকভাবে এই জিনিসগুলো আদৌ চিনে কিনা না। তো এই যে পরীক্ষণটা, এই পরীক্ষণটা যে নীতি, এই নীতিটাকে আমরা কি বলবো? 125। এটাকে আমি যেহেতু একত্রিত করছি সবগুলাকে, তো এটাকে বলা হবে অখণ্ড বা ইন্টিগ্রেটেড ব্যাকরণ পরীক্ষণ। সবগুলো তো গ্রামারেরই অংশ, ক্রিয়াপদ বলুন, সংযোজক বলুন, পূর্বসর্গ বলুন, বিশেষণ বলুন, সবগুলোই তো ব্যাকরণ। তার মানে এটা ব্যাকরণ পরীক্ষণের একটা অখণ্ড উপায় বা সংহত উপায়। প্রারম্ভিক বছরগুলিতে শিশুরা দেওয়ালে, মেঝেতে বা খাতাপত্রে আঁকিবুকি কাটে। এই যে ভাষা শিখনের এই যে পর্যায়কে আমরা কি বলবো? 126। আমি আগেই বলেছি যেটাকে বলা হয় কি ইমার্জেন্ট লিটারেসি বা উদীয়মান সাক্ষরতা। তো ইমার্জেন্ট লিটারেসি নিয়ে ডিটেলস আমার ক্লাস হচ্ছে। ছাত্ররা প্রথম শিখনের একদম শুরুতে তারা কোনো কিছু জানে না, একদম না জানার ফলস্বরূপে তারা দেখবেন কিছু খাতাপত্রে যে আঁকিবুকি কাটে, এই আঁকিবুকি কাটাকে অন্য ভাষায় বলা হয় স্ক্রিবলিংও বলা হয়। তো স্ক্রিবলিংটা তারা যে সময়টাতে করে, যে পর্যায়, এখানে দেখুন একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। এই আঁকিবুকি কাটাকে কি বলা হয়? এই যে তারা খাতাপত্রে এইভাবে দেখবেন আঁকিবুকি খাচ্ছে, আপনার কাছে সেটা মিনিংলেস, কিন্তু এটা ছাত্রের কাছে তার একটা নির্দিষ্ট মিনিং আছে। তো এই আঁকাবুকি কাটাকে বলা হয় স্ক্রিবলিং। কিন্তু আঁকাবুকি যে সময়টাতে কাটে, যে পর্যায়ে কাটে, এই সময়টাকে কি বলা হয়? সময়টাকে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি স্টেজ বা উদীয়মান সাক্ষরতা পর্যায়। ক্লিয়ার স্যার? যোগাযোগমূলক ভাষা শিক্ষণ বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের আত্মনির্ভর উপর জোর দেয়, অর্থাৎ কিসের উপর জোর দেয় যোগাযোগমূলক ভাষা শিক্ষণটা? তো যোগাযোগমূলক ভাষা শিক্ষণটা 127 যদি আমরা দেখি, তাহলে এটা যেহেতু যোগাযোগ, তো যোগাযোগ আমাদের যোগাযোগের উপরে তো জোর দেবে। আজকে যোগাযোগমূলক শিক্ষণ যদি ভালো মতো করতে না পারি, ভাষার মাধ্যমে যদি যোগাযোগ ভালো মতো না করতে পারি, তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা কী করে হবে? তো আলটিমেটলি অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আপনাকে আপনার ক্লাসের শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ায় অ্যানেকডোটাল রেকর্ড রাখতে হবে। অ্যানেকডোটাল রেকর্ড কি, পোর্টফোলিও কি, এইগুলা নিয়ে আমি বিস্তারিত আলোচনা আমার ক্লাসে আছে, আপনারা দেখবেন কনসেপ্টের ক্লাসে। এর জন্য আপনার কি ব্যবহার করা দরকার, অর্থাৎ অ্যানেকডোটাল রেকর্ডের জন্য আপনাকে কি করতে হবে? প্রজেক্ট টেকনিক, অবজারভেশন টেকনিক, ওরাল টেকনিক না অ্যাসাইনমেন্ট টেকনিক? 128। তো এটা কারেক্ট আনসার হবে, এটা হচ্ছে একটা পর্যবেক্ষণ কৌশল বা অবজারভেশন টেকনিক। আমরা অ্যানেকডোটাল রেকর্ডে যখন লিখবো তখন আমাকে অবজারভেশন করে লিখতে হবে, ছাত্রটা কি করছে, তার ভালো দিক কি কি আছে, এই সবগুলো আমার একটা রেকর্ড রাখতে হবে অ্যানেকডোটাল রেকর্ড হিসেবে। তার বিস্তারিত একটা ফরম্যাটও আছে বা ফর্ম আছে, এগুলা আমার লিখে রাখতে হয়। তো এগুলা যদি আমি অবজারভেশন না করি তাহলে কিন্তু আমি তার ভালো খারাপ দিকগুলো আমি বুঝতে পারবো না। তো এটাকে বলা হয় অবজারভেশন টেকনিক। ব্যাকরণ প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটা সঠিক? ব্যাকরণের প্রসঙ্গে, গ্রামারের প্রসঙ্গে কোনটা সঠিক এটা আমাকে বলতে হবে। ব্যাকরণ নিয়মগুলি অনুসরণ করার আগে ব্যাকরণের সূত্রগুলো মুখস্থ করা উচিত না ভাই। ব্যাকরণের সূত্রগুলো মুখস্থ করা উচিত না, কারণ অনেক ব্যাকরণ আছে, অনেক সূত্র যদি আপনি মুখস্থ করে নেন তাহলে মনে থাকবে না। আর প্যাডাগজির ভাষায় মনে রাখবেন, মুখস্থ করাটাই হচ্ছে একটা নেগেটিভ, আমরা ছাত্রদেরকে মুখস্থ করাই না। বিদেশি ভাষা শিখনের ক্ষেত্রে ব্যাকরণের কোনো ভূমিকা নাই। আচ্ছা ভাই, যেমন ইংরেজি ভাষাটা আমাদের কাছে তো একটা বিদেশি ভাষা। তো ইংরেজি শিখতে গেলে আমাদের তো গ্রামার লাগবে। গ্রামার ছাড়া কি আমরা ইংরেজি ভাষা ভালোভাবে পারবো? যে কোনো ভাষা, বাংলা ভাষারও কিন্তু গ্রামার আছে, প্রত্যেকটা ভাষার ব্যাকরণ আছে। ব্যাকরণ ছাড়া কিন্তু কোনো ভাষার অস্তিত্ব নাই বললেই বলতে পারবেন। তো এটাও ক্যান্সেল, দুটা ক্যান্সেল হয়ে গেল। ব্যাকরণ জ্ঞান বাচিক সাবলীলতা অর্জনে সাহায্য করে, এটা হতে পারে। অপশন নাম্বার 2, ব্যাকরণ হচ্ছে ভাষার একটি তন্ত্র বা পদ্ধতি। ইয়েস, ব্যাকরণ হচ্ছে গ্রামার একটা সিস্টেম। ব্যাকরণ হচ্ছে গ্রামার ইজ এ সিস্টেম। গ্রামারটা হচ্ছে একটা কি ভাই? সিস্টেম, যা আমাদের কথন এবং লিখন দক্ষতাকে পরিমার্জিত করে। আমরা যদি কথনে যদি আমাদের কোনো ভুল হয়
এবং লিখনে যদি আমাদের কোনো ভুল হয়, তো গ্রামাটিক্যালি যদি আমরা কোনো কিছু গ্রামাটিক্যাল সেন্টেন্স যদি ইউজ করি, তাহলে আমাদের কখনো ভুল হবে না, ভুল থেকে আমরা মুক্তি পাবো। তো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। শিশু এবং খুব ছোট বাচ্চারা যখন এমন একটা পরিবেশে বাস করে যেখানে তাদের কাছে ভাষার উন্মোচন ঘটে না অথবা তাদের কোনো ভাষাগত অভিজ্ঞতা হয় না, তখন তাদের ভাষার বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিটা অপরিশোধনীয়। নিম্নের কোন পরিভাষাটি এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে? 130। প্রশ্নটাকে আমি আরও একটু ভেঙে ভেঙে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। শিশু কিংবা খুব ছোট্ট শিশু বাচ্চা যখন এমন একটা পরিবেশে থাকে, এমন একটা পরিবেশ, এমন একটা সিচুয়েশন তার কাছে থাকে, যখন তাদের কাছে ভাষার উন্মোচন ঘটে না অথবা ভাষাগত অভিজ্ঞতা হয় না, ভাষা শেখার মতো কোনো পরিবেশই সে যদি পায় না, তো ভবিষ্যতে কিন্তু ভাষা বিকাশের ক্ষেত্রে তার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা ইম্প্যাক্ট হয়। যেমন তার পরিবারে কেউ নাই, শুধু মা এবং বাবা, আর কেউ নাই, এবং তার মা বাবা তাকে আশেপাশে কোনো শিশুদের সঙ্গে মিলেমিশতে দেয় না, কারোর কাছে যেতে চায় না, কোথাও তাকে যেতে দেওয়া হয় না, শুধুমাত্র তারা একাকী থাকে। তো যখন তারা একাকী থাকে, একসঙ্গে থাকে, কারোর সঙ্গে কারো কথা বলে না, মা বাবাও কিন্তু শিশুটির সঙ্গে অনেক বেশি কথা বলে না, তো সেটা কিন্তু তার ভাষা বিকাশের ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায়, এবং সেটা কিন্তু মারাত্মকভাবে পরবর্তী সময় ক্ষতি হয়, কারণ ভাষা বিকাশে কিন্তু এই সময় অনেক বাধা হয়। শিশুরা কথাবার্তা শুনে শুনেই তো ভাষা অর্জন করে, কিন্তু এই সময় তার এই যে শোনার যেটা সিস্টেম, এটাই তো বন্ধ হয়ে গেল, কারণ সে শুনবে কোথা থেকে শুনবে, শুনতে তো পাচ্ছে না কোনো কিছু, তো যার কারণে শোনার সে সমস্যা হয়ে গেল। তো এটা কারেক্ট আনসার এখানে হবে উন্নয়ন বা বিকাশের স্পর্শকাতর সময়সীমা, এই সময়টাকে আমরা বলতে পারি। ব্যাকরণ শেখানো উচিত, 131 নম্বর প্রশ্নে বলেছে ব্যাকরণ শেখানো উচিত, কখন শেখানো উচিত বা কিভাবে শেখানো উচিত আমরা দেখি। 131, শিক্ষার্থীদের দ্বারা লিখিত কার্যভার, রিটেন অ্যাসাইনমেন্ট না, রিটেন অ্যাসাইনমেন্টের জন্য ব্যাকরণ না, আবার বলি মুখস্থ করা, এটা হবে না। যথেষ্ট পরিমাণে অ্যাসাইনমেন্ট তো আগেই কেটে দিচ্ছি, এবার কাটবো। প্রসঙ্গ ভিত্তিক চর্চার সামর্থ্য যুগিয়ে, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। প্রসঙ্গ ভিত্তিক চর্চার মাধ্যমে আমরা তাকে ব্যাকরণ শেখাতে পারি। আপনি আপনার ক্লাসে একটি ভাষা সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করতে চান, এর জন্য আপনার কি করা উচিত? আপনি আপনার ক্লাসে একটা ভাষা সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করতে চাইছেন, তার জন্য আপনাকে কি করতে হবে? 132 নম্বর প্রশ্নে বলেছে আপনার ক্লাসে একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রয়োগ করুন। আরে ভাই, ভাষা শেখাতে গেলে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি প্রয়োগ করতে হবে না। অভিভাবকদের ভাষাভিত্তিক ক্রিয়া বা কার্যপলি প্রণীত করা, অভিভাবকদের আমি করব, আমি যে শিক্ষক আমি যা করব তাই ঠিক, এখানে অভিভাবক কি করবে সেটাও ক্যান্সেল। শিক্ষার্থীরা ভাষাটিকে দেখতে, লক্ষ্য করতে এবং ব্যবহার করতে পারে এমন একটা সুযোগ ব্যবহার করা, ইয়েস। শিক্ষার্থীরা যাতে ভাষাটিকে ভালো করে দেখতে পারে, লক্ষ্য করতে পারে এবং ব্যবহার করতে পারে, এর জন্য একটা সুযোগ সুবিধা অপরচুনিটি তাকে দিতে হবে, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার, অপশন নাম্বার 3। তো তারপরের প্রশ্নটা দেখি আমরা, দ্বিতীয় ভাষা শিখন তত্ত্বের ক্ষেত্রে অর্জন বলুন বা পর্যবেক্ষণ বলুন কিংবা ন্যাচারাল বলুন, এই যে ইনপুট দেওয়া বা ডমিনেন্ট হাইপোথেসিস দেওয়া, এইগুলা কে প্রদান করেছিলেন বা এই কথাগুলা কে বলেছিলেন? কোয়েশ্চন নাম্বার 133। দ্বিতীয় ভাষার যে শিখন তত্ত্ব, এখানে অ্যাকুইজিশনের কথা, অবজারভেশনের কথা বা ন্যাচারালের কথা, ইনপুট দেওয়ার কথা বা ডমিনেন্ট হাইপোথেসিস, এই যে পরিভাষাগুলো এগুলা দিয়েছিলেন স্টিফেন ক্রাসন। মনে রাখবেন, স্টিফেন ক্রাসন কিন্তু এই কথাগুলো দিয়েছিলেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রেণীবিভাজন বা গ্রেডিং এবং ক্রমপর্যায় বা সিকোয়েন্স নীতির সঙ্গে জড়িত? শ্রেণীবিভাজন, আমরা একটা জিনিস দেখি শ্রেণীবিভাজন সঙ্গে কোনটা জড়িত রয়েছে। 134, শ্রেণীবিভাজন মানে শ্রেণীবিভাজন, আর কি ভাই, ক্লিয়ার প্রশ্ন এখানে আর দেখুন ডাইরেক্ট প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা আমাদের লুকিয়ে যাচ্ছে, আমাদের আর খোঁজাখুঁজি করতে হচ্ছে না। 135, আপনি দেখলেন যে আপনার ছাত্রছাত্রীদের কাছে লক্ষ্য ভাষার নমুনা উদ্ঘাটিত খবর এবং তাদের সেগুলি অনুকরণ এবং প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।
উদ্দেশ্যটি সম্পন্ন করার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযুক্ত হবে? ছাত্রছাত্রীদের কাছে লক্ষ্য ভাষা নমুনা উদ্ঘটিত করতে হবে। টার্গেট ল্যাঙ্গুয়েজ আমি শেখাতে চাই, তো টার্গেট ল্যাঙ্গুয়েজটা শেখাতে গেলে তাকে আমার অনেক উৎসাহিত করতে হবে। তো উৎসাহিত করার জন্য আমি কোন পদ্ধতিটা ব্যবহার করব? যোগাযোগমূলক পদ্ধতি, তারপর শ্রাব্যভাষী। তো এটা কারেক্ট অ্যান্সার, মনে রাখবেন এটা হবে অডিও লিঙ্গুয়াল মেথড। এবার আমি যাই প্যাসেজের ক্ষেত্রে। তো এখানে প্যাসেজ আছে, তো দুটা প্যাসেজ, তো প্যাসেজগুলো আমি পড়ব এবং প্যাসেজ থেকে কারেক্ট অ্যান্সারগুলো বের করব আপনাদের সামনে। তো সুতরাং আপনারা সাথে থাকুন এবং প্যাসেজ থেকে কী করে আনসার করতে হয় এগুলো তো আপনারা শিখে নেবেন। নিম্নে প্রদত্ত আলকাপ পরিবেশনের পর্যায়গুলির সঠিক ক্রম কোনটি? প্রথম প্যাসেজের প্রথম প্রশ্ন দেখুন কি বলেছে। নিম্নে প্রদত্ত আলকাপ পরিবেশনের পর্যায়গুলির সঠিক ক্রম কোনটি? এখানে এই যে ক্রম যেগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা, এই যে পয়েন্টগুলো আমরা একবার খুব ভালো করে পড়ি। একজন অপরজনের সংলাপ মনোযোগ দিয়ে শুনেন। এই চারটা অপশন যে আছে, অপশনগুলো খুব ভালো করে পড়বো মনোযোগ সহকারে। এই চারটা অপশন যদি ভালো মতো পড়ি, কারেক্ট আনসার শেষ ভাই। একজন অপরজনের সংলাপ মনোযোগ দিয়ে শুনেন, তৎক্ষণাৎ বিষয় এবং প্রবাহ অনুযায়ী সংলাপ সৃজন করেন, কলা কৌশলীরা একসাথে বসে কাহিনী শুনেন, আসর বন্দনায় দেবদেবীর আরাধনা করতে হয়। ঠিক আছে, এই আমরা চারটা লাইন পড়লাম। এই চারটা লাইনের সঙ্গে এবার আমরা প্যাসেজে গিয়ে একদম শেষের দিক দিয়ে আমরা খুঁজব এই চারটা লাইন আমরা কোথায় পাই। একজন অপরজনের সংলাপ শুনে, তৎক্ষণাৎ বিষয় প্রবাহ সংলাপ সৃজন করে, কলা কৌশল একসাথে সবাই বসে কাহিনী শুনে, আসর বন্দনায় দেবদেবীর আরাধনা করে। এই চারটা লাইনের মধ্যে কোন লাইনটা সবের লাস্টে আছে, শেষে আছে, ওটা দেখব। ঠিক, আসর বন্দনায় দেবদেবীর আরাধনা করতে হয়। নাটকের বিষয়ে প্রবাহ অনুযায়ী সংলাপ তৎক্ষণাৎ সৃজন করতে হয়, এটা কিন্তু সবের শেষে আছে। ঠিক আছে, একদম ডাইরেক্ট লাইন, তৎক্ষণাৎ বিষয় এবং প্রবাহ অনুযায়ী সংলাপ সৃজন করতে হয়। তো এই লাইনটা সবের শেষে আছে। তো যেহেতু এই লাইনটা সবের শেষে আছে, তার মানে বি সবের শেষে আছে। তো বি যদি সবের শেষে থাকে, তাহলে এখানে দেখুন বিটা সবার শেষে আছে। ঠিক আছে, তো এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ঠিক আছে, এবং এবার এখানেও বি শেষে আছে। আপনার স্যার এটা হলো না কেন? তাহলে এবার আমাকে সামনেরটা মিলাতে হবে, সি এবং এ। সিটা আমি একবার মিলিয়ে নেই। কলা কৌশলীরা একসাথে বসে কাহিনী শোনে, এটা কিন্তু প্রথমে থাকবে, সবের প্রথমে থাকবে। সি নম্বর, কলা কৌশলীরা একসাথে বসে কাহিনী শোনে, কোথায় আছে? কলা কৌশলীরা সবাই একসঙ্গে বসে কাহিনী শুনে, এটা আমি একবার এখান থেকে একটু খোঁজার চেষ্টা করে নেব। এই দেখুন প্যাসেজের প্রথম দিকে, তার আগে কিন্তু আর কোনো লাইন নেই, এটাও আমি যেটা দেখতে পেলাম। তারা প্রথমে সকলে একসঙ্গে বসে কাহিনীটা শুনে নেয়। চারটা লাইনের মধ্যে এই লাইনটাই প্রথমে ছিল। তো তারা প্রথমে একসঙ্গে বসে কাহিনীটা শুনে নেয়। তো তারা প্রথমে একসঙ্গে বসে কাহিনীটা শুনে, সিটা প্রথমে থাকবে। ঠিক আছে, তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আলকাপে একটি বিশেষ সুবিধার দিক আছে, সুবিধার দিকগুলা কোনটা, সেটি কি কি, অপশনগুলো পড়ে নেই, তাহলে আনসারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলকাপে রিহার্সেল না দেওয়ায় অভিনেতারা অভিনয়ের পারফেকশন পৌঁছাতে পারেন। কোনো কলাকৌশলীরা যদি অসুস্থ হন, তবে তার জায়গায় যে কোনো অভিনেতাকে উপস্থিত করা যায়। তাৎক্ষণিক সংলাপ বলার জন্য গুঁড়ো অনুশীলনের প্রয়োজন হয়। স্ক্রিপ্ট না থাকায় সংলাপ যেভাবে খুশি বলা যায়। তো আলকাপে প্রধান একটি সুবিধা, তো এই সুবিধাটা আমরা হয়তো এখানে পাবো। এই দেখুন, আরেকটি ব্যাপার, পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলি নির্দিষ্ট হয় না। ফলত অকস্মাৎ কোনো অভিনেতা বা অভিনেত্রী অনুপস্থিত বা অসুস্থ হলে অন্যরা অসুবিধায় পড়েন না। অভিনয় চালিয়ে যেতেও বিশেষ কোনো বাধা আসে না।
তো এটা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো কলা কৌশলীরা যদি অসুস্থ হয় তাহলে তার জায়গায় যে কোনো অভিনেতাকে উপস্থিত করা যায়। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তদ অনুযায়ী এটা কোন পদ? তদ অনুযায়ী এটা কোন পদ? কোয়েশ্চন নাম্বার 38। এটা একটা বিশেষণ পদ অ্যাজ পার বেঙ্গলি গ্রামার ফর্ম। পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলি নির্দিষ্ট হয় না। এই বাক্যটিতে যদি আমরা হাবোধক বাক্যে পরিণত করি তাহলে কি দাঁড়াবে? কোয়েশ্চন নাম্বার 39। তো নির্দিষ্ট হয় না তার মানে অনির্দিষ্ট হয়। তো পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলো অনির্দিষ্ট হয়, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে। সৃজন শব্দটির সমার্থক শব্দ কোনটি নয় বলেছে। তো সৃজন শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এটা কারেক্ট আনসার হবে সুকন্যা। তো সৃজন, নির্মাণ, রচনা, উদ্ভাবন এই সবগুলো হচ্ছে সৃজনের এক একটা সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলো আমাদের ভালো করে জানতে হবে। তো এই সুকন্যিটা হচ্ছে আমাদের সৃজনের সমার্থক শব্দ নয়। এখানে দেখুন আমাদের তালিকাটা মেলাতে হবে। এখানে বর্ধমান, মালদা, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা। তো আমরা পেসিজে যাব। এই দেখুন, বর্ধমানে পুতুল নাচ, মালদায় ডুমনি, দুইটাই মনে রাখি, আর তো লাগছে না। বর্ধমানে পুতুল নাচ, মালদায় ডুমনি, এইটা মনে রাখুন। বর্ধমানে পুতুল নাচ, মালদায় ডুমনি। বর্ধমানে পুতুল নাচ, মালদায় ডুমনি। ঠিক আছে। তো একের 4, তো একের 4 এই অপশনও নাই, এই অপশনও নয়, এই অপশনও নেই। আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। মালদায় ডুমনি অর্থাৎ এই দেখুন মালদা বিয়ের সঙ্গে 3 মিল খাচ্ছে, মালদায় ডুমনি, বাকি দুটো তো অটোমেটিক থাকবেই থাকবে। ক্লিয়ার না? এই দুটো আমাদের ভালো করে পড়তে হবে। এই দুটা যেগুলা বিবৃতি দেওয়া আছে, বিবৃতিগুলো আমি পড়লাম, আমি পড়ে দিচ্ছি না কারণ সময় যাবে, আপনারা পড়ে নেবেন। এগুলো ডাইরেক্ট লেখা আছে, কোনো ব্যাপার না। তো এগুলো দেখে আপনারা একটু দেখে নেবেন। তো এটার কারেক্ট আনসার কী হবে আমি বলে দিই। 142। তো 142 কারেক্ট আনসার হবে। এই দুটাই কিন্তু ঠিক। আলকাপ লোকনাট্য শৈলী মুর্শিদাবাদ, মালদা, বীরভূম অতিরিক্ত সীমান্তবর্তী বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাজ্য বিহারের কোনো কোনো জেলায় দেখা যায়। কেন আপনাদের কনফিউশন থাকবে? এবার দেখিয়ে দিই আমি। এই দেখুন, ভৌগোলিকভাবে কাছাকাছি থাকা এই নাট্যশৈলীগুলি বাংলাদেশের রাজশাহী জেলায়, পশ্চিমবঙ্গ প্রতিবেশী রাজ্য বিহারের পূর্ণিয়া জেলাসহ ঝাড়খণ্ডের ডুমকা জেলায়ও সেটা প্রচলন রয়েছে। ঠিক আছে না ভাই? দেখুন একদম ডাইরেক্ট, এটা কারেক্ট। তো এই ধরনের আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট লেখা আছে, সুতরাং 1 এবং 2 দুটাই কারেক্ট। এবার আরেকটা প্যাসেজ আমরা দেখি। এই প্যাসেজ থেকেও আরও কয়েকটি প্রশ্ন আছে, আমরা ঝটপট আমরা আনসারগুলো করে নেব এবং দেখে নেব কারেক্ট আনসার কি হয়। জঙ্গলে এসে সুমা কি দেখে অবাক হলো। তো অপশনগুলো যদি পড়ি তাহলে আমি আনসার করতে সহজ হবে আমাকে। জঙ্গলে এসে সুমা কি দেখে অবাক হলো। এখানে লোকেদের পরিবেশ সচেতনতা এবং সংরক্ষণের নিয়ম পালনের শিথিলতা দেখে, মানে এখানে নিয়ম পালনের কোনো বালাই নেই, যে যার মতো নিয়ম পালন করছে, যার যা ইচ্ছা তা করছে, এখানে কোনো নিয়ম পালন হয় না। দ্যাট ইজ মিনিং হচ্ছে শিথিলতা। এখানে লোকেদের পরিবেশের প্রতি অবহেলা এবং পরিবেশের সংরক্ষণের কঠোর নিয়ম পালন করে, অর্থাৎ নিয়মের খুব বেশি পালন হয়, আর এখানে নিয়মের কোনো পালন হয় না। এখানে লোকেদের জঙ্গলের যত্ন নেওয়া এবং জঙ্গল সংরক্ষণে নিয়ম পালনের শিথিলতা দেখা যায়। একই ব্যাপার। এখানে লোকেদের পরিবেশ সচেতনতা এবং সংরক্ষণের জন্য কঠোর নিয়ম পালন করতে দেখা যায়। 143। এখানে আমরা দেখি তো, এই দেখুন, এই দেখুন, সুমা দৃশ্য শব্দ গন্ধ গিলে নিচ্ছিন্ন গগ্রাসে, চ্যাপ্টা কালচে হাওয়ার মতো ঝিরঝিরি নদী, কোথাও কোনো আবর্জনা, কোনো প্লাস্টিকের ঠোঙ্গা নাই, এমনকি প্রবেশ পথে কেউ যদি জলের বোতল নিয়েও জঙ্গলে ঢুকে সেটা রেজিস্ট্রারিতে লিখতে হয় এবং ফেরার সময় দেখাতে হয় যে বোতল নিয়ে আসছে কিনা না। অর্থাৎ কোনো কিছুই জঙ্গলে ফেলে আসা যাবে না। জঙ্গলের পরিবেশকে সুরক্ষিত করার জন্য বা সুন্দর রাখার জন্য এটা কঠোর নিয়ম এখানে মানা হচ্ছে। তো এটার কারেক্ট আনসার কী হবে দেখুন। এখানে লোকেদের পরিবেশ সচেতনতা এবং সংরক্ষণের জন্য কঠোর নিয়ম পালন করতে দেখে সুমা অবাক হয়ে যায়। বোঝা গেল? ক্লিয়ার পয়েন্ট? আচ্ছা, গাড়ি জঙ্গলের মধ্যে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ার কারণ হিসাবে তেজস সুমাকে কি উত্তর দিয়েছিল।
গাড়ি জঙ্গলের মধ্যে 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 যখন দাঁড়াই যায় তখন তেজস সুমাকে কি বলেছিল যে বাদরের হল্লা শুনলেই বাঘিনী সতর্ক হয়ে যায় এবং তার শিশুদেরকে রক্ষা করার জন্য। বাদরের হাল্লা শুনলে গাইড তার গাড়ি চালক বুঝতে পারে যে বাঘ কাছে কোথাও রয়েছে। বাদরের হল্লা শুনলে পর্যটকরা বুঝতে পারে যে বাঘ আশেপাশে নেই, তাই নিরাপদ। বাদরের হল্লা শুনলে বাঘ বেরিয়ে আসে এবং গাড়িকে আক্রমণ করে। তো এখানে বাদরের হল্লা কোথায় আছে? সবগুলোতেই বাদরের হল্লা, তার মানে আমরাও কিন্তু বাদরের হল্লা দেখতে পাবো। এই দেখুন বাদরের, এই দেখুন সুমা জিজ্ঞেস করলে তেজস উত্তর দেয় বাদর হল্লা করলেই ওরা বুঝে আশেপাশে বাঘ আছে। তো বাদর হল্লা হল্লা করলেই বোঝা যায় যে আশেপাশে বাঘ আছে। এই দেখুন বাদর হল্লা করলে গাইড ও গাড়ি চালক বুঝতে পারে কাছে বাঘ আছে। ঠিক আছে, অপশন নাম্বার 2। নিচের কোন দুইটি ধনাত্মক শব্দের উদাহরণ? সাদামাটা, ঝিরঝিরে, ঝলমল, খসখসে। এই ঝিরঝিরে, কনকনে, টনটনে, ভনভনে, পনপনে এই সবগুলো ধনাত্মক শব্দ, খ এবং ঘ। পরিত্যক্ত শব্দটির বিশেষ্য রূপ কি? পরিত্যক্ত শব্দটির বিশেষ্য রূপ কি? 146। তো এটা কারেক্ট আনসার হবে পরিত্যাগ। সুমা দৃশ্য শব্দ গন্ধ গিলে নিচ্ছিল গোগ্রাসে, বাক্যটি কর্মকারক কয়টা? তো এখানে কর্ম হবে 2টা। ঠিক আছে, কি কি? ঠিক আছে, কর্মকারকের ক্লাস ডিটেলস আছে, ভালো করে দেখে নিন, 100% আপনারা বুঝে নিতে পারবেন। জঙ্গলে 22 রকমের জন্তু থাকলেও গাইড বাঘ ছাড়া বিশেষবারে আরও কয় প্রকার জন্তুর নাম উল্লেখ করেছিলেন? এবার একটু বেসিক আমাদের খুঁজতে হবে। জঙ্গলটিতে 22 রকমের জন্তু থাকলেও গাইডটি বাঘ ছাড়াও বিশেষভাবে আরও কয়েক প্রকার জন্তুর নাম উল্লেখ করেছিলেন? কোথায় আছে ভাই? এই জঙ্গলে 22 রকমের জন্তু এবং 250 রকমের পাখি আছে। সে বলতেই থাকলো বাঘ দেখতেই এখানে আসা, তবু চিতাবাঘ, স্লথ, নীলগাই, ছিট হরিণ, বুনো কুকুর কয় ধরনের? 5। 1 2 3 4 5, আরও 5 ধরনের প্রাণী অদ্ভুত প্রকারে দেখতে পাওয়া যায়। তো 5 আছে কিনা না অপশনে দেখি। আছে ভাই, তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 5। তেজসের চেহারা কেমন ছিল? 149। তেজসের চেহারা, তেজস একটা গার্ড ছিল, আমরা আগেই প্যাসেজে পেয়েছি। গার্ডের নাম গাড়িতে উঠেই জানা গিয়েছিল সে তেজস নামে। ঠিক আছে, তেজস নামে তার নাম তেজস ছিল। তো তেজসটা কি ছিল? স্মার্ট ছিল ভাই, তার চেহারাটা খুব একটা স্মার্ট ছিল, স্মার্টনেস। তার মানে স্মার্ট হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, খুব স্মার্ট। এই দুইটা বিবৃতি আমাদেরকে পড়তে হবে। কোয়েশ্চন নাম্বার 150-এর 1 নম্বর। গাইড জানালো যে বৃষ্টি স্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ ভেসে আসে। বাঘ দেখাই এই জঙ্গল ভ্রমণের মূল উদ্দেশ্য হলেও 22 রকমের বিভিন্ন জন্তু এবং 250 রকমের পাখি এই জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করেছে, একথা গাইড জানালো। গাইড মানে গার্ড আর কি, যেটা বলতে চাচ্ছি। এই দেখুন, সেই তেজস নামে একমাথা বাঁকুড়া চুল উলানো ছেলেটি জানিয়ে যাচ্ছিল যে, তেজস মানে গার্ড জানাচ্ছিল যে এই জঙ্গলে 22 রকমের জন্তু এবং 250 রকমের পাখি আছে। এটা তো কারেক্ট, তেজস জানিয়েছে। কি জানিয়েছে? 2 নম্বরটা তো কারেক্ট। বাঘ দেখাই এই জঙ্গলে ভ্রমণের মূল উদ্দেশ্য হলেও 22 রকমের বিভিন্ন জন্তু এবং 250 রকমের পাখি এই জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করেছে, এই কথা গাইড জানালো। এটা তো কারেক্ট, এটা তো আমরা ভুল বলতে পারি না। এবার দেখি, গাইড জানালো যে বিষ্ণু স্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ ভেসে আসে। এই লাইনটা কিন্তু আমি কেন বলছি আপনাদের, এই পয়েন্টটা বারবার মাথায় রাখবেন, এখানে কিন্তু সমস্যায় পড়তে পারেন এই প্রশ্নতে। 2-1টা মোড় ঘুরতেই বৃষ্টি স্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ চারপাশ যেন গিলে নিতে থাকলো। কি মনে হচ্ছে বাক্যটা সঠিক? আবার দেখি, দেখুন এই লাইনটা কিন্তু হুবহু ওইখানে আছে। বৃষ্টি স্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ চারপাশ যেন গিলে নিতে থাকলো।
এই দেখুন, বৃষ্টি স্নাত জঙ্গল থেকে সাধু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ ভেসে আসে। তো এখানে এখানে বলেছে গাইড জানালো, কিন্তু এই কথাটা গাইড জানায়নি ভাই। এখানে কিন্তু এই যে কথাগুলো গাইড জানায়নি। যিনি ভ্রমণ করছিলেন, যিনি ভ্রমণ করছিলেন তিনি অটোমেটিক্যালি 2-3টা গল্লি পের হতেই, এই দেখুন এখানে দেখুন, মুহূর্তের মধ্যে একটা গাড়ি এমন গতিতে উঁচু নিচু ঢিলা পাহাড় ভেঙে যেতে শুরু করলো। বসে থাকার চেয়ে আমার মনে হয় সামনের হ্যান্ডেল ধরে যদি দাঁড়িয়ে থাকি সেটাই ভালো। 2-1টা মোড় ঘুরতেই, অর্থাৎ রাস্তার 2-1টা মোড় ঘুরতেই অটোমেটিক্যালি জঙ্গল থেকে সাধু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ আমার মধ্যে চলে আসলো। এটা আমার মধ্যে অটোমেটিক্যালি এই গন্ধটা আমি উপভোগ করতে পারছি। এটা কিন্তু গাইড আমাকে জানায়নি। আর এখানে বলেছে যে এই যে গন্ধ গুলো আসে, এই যে বৃষ্টিস্নাত জঙ্গল থেকে সাধু বাতাস এবং কাঁচা পাতার গন্ধগুলো আসে, এটা আমাকে গাইড জানিয়েছে, কিন্তু গাইড জানায়নি, সেটা নিজে নিজে আমি উপলব্ধি করতে পেরেছি। যিনি গিয়েছিলেন রাস্তা দিকে তিনি নিজে নিজে উপলব্ধি করতে পেরেছিলেন, যার জন্য এটা কিন্তু ভুল। দেখুন ডাইরেক্ট কীভাবে সমস্যা। তো 1 নম্বরটা ভুল, 2 নম্বরটা সঠিক, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। আশা করি বুঝাতে পারলাম। যদি কোনো প্রশ্নে কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে স্যার। তো পরবর্তী অন্য একটা ক্লাস খুব শীঘ্রই আপনাদের নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।